আজ আমরা শিখতে চলেছি তিনখানা প্রিপোজিশন অন, আপন আর অন টু। এই তিনটের তফাৎ বা পার্থক্য বা কিভাবে এগুলোকে ব্যবহার করা যায়। বাংলাতে আমরা জেনেছি যে অন মানেও ওপর, আপন মানেও ওপর, অন টু মানেও ওপর, কিন্তু পার্থক্য আছে। এক এক করে দেখব। প্রথমেই আসবো অন ব্যাপারে। যদি কোনো জিনিসের ওপরে, কোনো কিছুর ওপরে কোনো কিছু থাকে এবং সেটা স্পর্শ করে থাকে, তাহলে আমরা অন ব্যবহার করতে পারবো। এই আপনটা কেন লিখেছি সেটা পরে আসছি। কোনো কিছুর ওপরে কোনো কিছু স্পর্শ করে আছে, তাহলে আমরা তখন নিঃসন্দেহে অন ব্যবহার করতে পারবো। এছাড়া কি কোনো বার, ডে, কোনো তারিখ, ডেট, বা কোনো অনুষ্ঠান, ওকেশন, এই তিনটে জিনিসের ক্ষেত্রে তার আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। আর 3 নম্বর ব্যবহার যেটা, বাম দিক, অন দ্য লেফট, ডান দিক, অন দ্য রাইট, এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারবো। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথমে আমাদের প্রয়োজন পড়বে উদাহরণে। প্রথম কেস যেটা ছিল আমাদের, ওপরে স্পর্শ করে অর্থে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন প্রথম উদাহরণ দেওয়া আছে, বইটি টেবিলের উপরে রাখা আছে। দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল। তাই তো? আরও কি আছে তারপরের উদাহরণ, আমি ঘোড়ার উপরে বসে আছি। আই এম সিটিং অন দ্য হর্স। ঠিক। বোতলগুলি ডাইনিং টেবিলের ওপর রাখা আছে। দ্য বটলস আর কেপ্ট অন দ্য ডাইনিং টেবিল। রাইট? নিজের ওপরে জল ঢেলো না। ডোন্ট পুট ওয়াটার অন ইয়োর সেলফ। তো এখানে ওপর অর্থে এখানে অন ব্যবহার করা হয়েছে। এছাড়াও যদি ভালো করে দেখা যায়, প্রথম উদাহরণে বইটি টেবিলের ওপর রাখা আছে, টেবিলের সঙ্গে বই স্পর্শ করে আছে। ফর এক্সাম্পল, এইটা টেবিল আর এর ওপরে বইটা রাখা আছে, তো টেবিলের সঙ্গে বই এক্ষেত্রে স্পর্শ করে আছে এই জায়গাটাতে। আমি ঘোড়ার উপরে বসে আছি, ফর এক্সাম্পল এই ঘোড়া আর তার উপরে আমি বসে আছি, তো ঘোড়ার সঙ্গে আমি স্পর্শ করে আছি, তাই অন ব্যবহার করা হয়েছে। তো এইভাবেই আমরা বুঝতে পারছি যে কখন ওপরে অর্থে, স্পর্শ করে অর্থে আমরা অন ব্যবহার করছি। এখানে কিন্তু আরেকটা জিনিস আমি তখন বলেছিলাম যে পরে এসে বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই আপনটা কেন লেখা রয়েছে এখানে। তার কারণ হচ্ছে, যেখানে যেখানেই আমরা অন ব্যবহার করছি সেখানেই কিন্তু আপন ব্যবহার করা যাবে। তার মানে হচ্ছে দ্য বুক, এই যে প্রথম এক্সাম্পলে লেখা আছে দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল, এই অনের জায়গায় আমরা আপন ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই। এই যে দ্বিতীয় সেন্টেন্স লেখা আছে আই এম সিটিং অন দ্য হর্স, এই অনের জায়গাতে আমি আপন ব্যবহার করতে পারি। তারপরে দ্য বটলস আর কেপ্ট অন দ্য ডাইনিং টেবিল, এই অনের জায়গাতেও আমি আপন ব্যবহার করতে পারি। আর লাস্টে যে ডোন্ট পুট ওয়াটার অন ইয়োর সেলফ, এই অনের জায়গাতেও আমি আপন ব্যবহার করতে পারি। তাই অন আর আপন একই অর্থে ব্যবহার করা যেতে পারে। নেক্সট আসছি, যেটা আমাদের বোঝানোর ছিল ডে, ডেট অ্যান্ড অকেশনের ক্ষেত্রে অনের ব্যবহার। সেটা কীরকম, এই যে ডে, ডেট এবং অকেশন, এক্ষেত্রে অনের ব্যবহার কিভাবে ব্যবহার করা হয়। সে রবিবার এসেছিল, রবিবার একটি বার বোঝাচ্ছে, তাই আমরা লিখছি সানডে এবং সানডের আগে আমি লিখতে হবে অন। 2 নম্বর বাক্য, তারা জানুয়ারির 25 তারিখে আসবে, এটা একটা তারিখ বোঝাচ্ছে। দে উইল কাম অন 25th জানুয়ারি। এই বাক্যটির ক্ষেত্রে একটু জানার জন্য বলে রাখি, কেউ শুধু বলতে পারে যে দে উইল কাম অন 25th জানুয়ারি, কোনো অসুবিধা নেই। অথবা কেউ বলতেই পারে, এখানে একটা দা বলতে পারে আর এখানে একটা অফ বলতে পারে, তখন হয়ে যাবে সেন্টেন্সটা দে উইল কাম অন দ্য 25th of জানুয়ারি। বোঝা গেল? তবে এটা জানার জন্য বলা, এটা না বললেও যেটা বাক্য ছিল দে উইল কাম অন 25th জানুয়ারি, সেটাও ঠিক আছে। নেক্সট 3 নম্বর বাক্য, আমার জন্মদিনে বাবা আমাকে একটি উপহার দিয়েছিলেন। তো জন্মদিন একটা অকেশন, একটা অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে অনুষ্ঠান বা জন্মদিন, মাই বার্থডে, আমার জন্মদিন, এটা একটা অনুষ্ঠান এবং তার আগে ওই জন্য অন ব্যবহার করা হয়েছে এবং পুরো বাক্যটা হচ্ছে তখন মাই ফাদার গেভ মি আ গিফট অন মাই বার্থডে। কেমন? আর সে অমিতকে তার বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিল। এখানে অনুষ্ঠান কোনটা? এখানে অনুষ্ঠান হচ্ছে তার বিয়ে, আর শুভেচ্ছা ইংরেজি কংগ্রাচুলেশন। তাহলে এর ইংলিশটা আমরা কি লিখছি? শি কংগ্রাচুলেটেড অমিত, সে অমিতকে শুভেচ্ছা জানিয়েছিল অন হিজ ম্যারেজ। হিজ ম্যারেজটা হচ্ছে অনুষ্ঠান, একটা অকেশন,
এবং অনটা হচ্ছে অকেশনের আগে ব্যবহার করা প্রেপোজিশন। বোঝা গেল? তবে আবারও বলছি, এই যে ডেট, বার, তারিখ, অনুষ্ঠান, এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্রই অন ব্যবহার হবে। এই অনগুলোর জায়গায় কিন্তু আপন ব্যবহার করা যাবে না। কোন অনের জায়গায় আপন ব্যবহার করা যাবে? যে অনগুলোতে কোনো জায়গার ওপরে রাখার কথা বলা হয়েছে, ওপরে তল স্পর্শ করে আছে, সারফেসটা স্পর্শ করে আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করতে পারবো। এইগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্রই অন ব্যবহার করা হবে। এই গেল আমাদের 2 নম্বর ব্যবহার। 3 নম্বরে আমরা আরও শিখেছিলাম অনের আরও একটা ব্যবহার ছিল, কি সেটা? বাম দিক, ডান দিক, অন দ্য রাইট, অন দ্য লেফট, এইগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয়। দেখে নেওয়া যাক উদাহরণ বাক্য। যেমন এখানে লেখা আছে 1 নম্বর বাক্য, তুমি বাম দিকে দাঁড়িয়েছিলে, ইউ আর স্ট্যান্ডিং অন দ্য লেফট। বোঝা গেল? কোথায় বলছে? ইউ আর স্ট্যান্ডিং অন দ্য লেফট। লেফট একটা দিক বোঝাচ্ছে, বাম দিক বোঝাচ্ছে, তো অন দ্য লেফট হয়ে গেল। আমি 2 নম্বর বাক্য, আমি ডান দিকে বসেছিলাম, আই ওয়াজ সিটিং অন দ্য রাইট। একই নিয়ম। সে আমাকে বাম দিকে বসতে বলেছিল, শি টোল্ড মি টু সিট অন দ্য লেফট। সে আমাকে বলেছিল, শি টোল্ড মি বসতে, টু সিট অন দ্য লেফট, বাম দিকে। 4 নম্বর বাক্য, আমার ডান দিকে বসে পড়ো, সিট অন মাই রাইট। বসে পড়ো, সিট, আর ডান দিকে অন মাই রাইট। বোঝা গেল? এই হচ্ছে পুরো অনের ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে আপনের ব্যবহার। তবে এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক গ্রামার বইতে বা অনেক জায়গায় দেখা যায় যে আপনের ব্যবহারটা বোঝাতে একটু অন্য পরিভাষা ব্যবহার করা হয়েছে। আপনের ব্যবহার বোঝাতে গেলে অনেক জায়গায় লেখা হয়েছে হায়ার লেভেল অথবা হায়ার পজিশনে কোনো জিনিস ওপরে থাকলে তখন আমরা আপন ব্যবহার করি। যেমন মনে করা যাক যে টেবিলের উপরে একটি বল রাখা আছে, ঠিক আছে? তো টেবিলের উপরে একটা বল রাখা আছে, দ্য বল ইজ অন দ্য টেবিল। কিন্তু কোনো দেয়ালের উপরে ঘড়ি লাগানো আছে, ঘড়িটা আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চেয়ে হায়ার লেভেলে বা অনেকটা ওপরে আছে, তখন বলা হচ্ছে দ্য ক্লক ইজ আপন দ্য ওয়াল। এবার এই অন বা আপন, এটা যে সবসময় আপনই হবে এরকম কোনো কথা না। অনেক নেটিভ ইংলিশ স্পিকার্সরাই কিন্তু এটাকে সিম্পলি বলে দেয় দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, আপন দ্য ওয়াল বলে না। তো অন আর আপন কি লেভেলের চেয়ে ওপরে হবে, হায়ার লেভেলে থাকলে তবেই আপন ব্যবহার করব, বা হায়ার পজিশনে থাকলে তবেই আপন ব্যবহার করব, এরকম কিছু নয়। যেখানে যেখানে অন বসানো যায় সেখানে সেখানে আপন বসানো যেতেই পারে। পরে আসা যাক ওপরে যাওয়া বা অন টু কখন ব্যবহার করব সেক্ষেত্রে। ওপরে যাওয়া বা অন টু কখন ব্যবহার করা হবে? অন টু মানেও ওপরে, কিন্তু আমি কি বলছি? যাওয়া, অর্থাৎ শুধুমাত্র অন টু ওপরে অর্থে নয়, ওপরে যাওয়া অর্থে অন টু ব্যবহার করা হয়। মানে এখানে থাকবে একটা মুভমেন্ট আর তারপরে হবে স্পর্শ। মুভমেন্ট এবং স্পর্শ, মুভমেন্ট অ্যান্ড টাচ। উদাহরণে গেলে আমরা ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারবো। 1 নম্বর উদাহরণে আসছি, সে লাফিয়ে ঘোড়ার পিঠে উঠল, হি জাম্পড অন টু দ্য হর্স। মানে কি? আগে লাফিয়েছে, তারপরে ঘোড়ার পিঠে বসে টাচ করেছে, স্পর্শ করেছে, এই যে মুভমেন্ট অ্যান্ড টাচ লেখাই ছিল। তো সে লাফিয়ে ঘোড়ার পিঠে উঠল, আমরা এখানে লিখলাম হি জাম্পড অন টু দ্য হর্স। তারপরে 2 নম্বর সেন্টেন্স, অমিত লাফিয়ে বিছানায় ওঠে, অমিত জাম্পস অন টু বেড। কারণ সে আগে লাফিয়েছে, মুভমেন্ট ছিল, গতি ছিল, তারপর বিছানায় গিয়ে স্থির হয়েছে বা স্পর্শ করেছে, তার জন্য অমিত জাম্পস অন টু বেড। তারপর 3 নম্বর বাক্য, শিশুটি নিজে থেকেই টেবিলের উপরে লাফিয়ে উঠেছিল, দ্য চাইল্ড জাম্পড অন টু দ্য টেবিল বাই ইটসেলফ। শিশুর ক্ষেত্রে আমরা ইট বাই ইটসেলফ ব্যবহার করি। নিজে থেকে এই ইংলিশটা হচ্ছে ইটসেলফ, নিজে থেকে, বাই ইটসেলফ। 4 নম্বর বাক্য, আমি টেবিলের উপর আমার হাত রাখলাম, আই পুট মাই হ্যান্ড অন টু দ্য টেবিল। তো আগে মুভমেন্ট ছিল, হাতটা নিয়ে গেছি, তারপর টেবিলের উপর স্পর্শ করিয়েছি, তো হয়ে গেল অন টু দ্য টেবিল। তাহলে বোঝা গেল ওপরে যাওয়া বা অন টু অর্থে আমরা সবসময় খেয়াল রাখবো মুভমেন্ট এবং টাচ, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তখনই অন টু হবে। এখন এই প্রিপোজিশনের কয়েকটি মিসলেনিয়াস এক্সাম্পল আমরা দেখব, বেশি নয়, 4টি। যেমন এখানে লেখা রয়েছে কোনো এক সময়, এখানে আমরা কি শুনে এসেছি ছোটবেলা থেকে স্টোরি লেখার সময়, ওয়ান্স আপন এ টাইম।
এই আপন মানে আমরা একটু আগে কি শিখেছি, ওপরে স্পর্শ করে, কোনো কিছুর ওপরে কিছু স্পর্শ করে থাকলে আপন ব্যবহার করেন, কিন্তু এক্ষেত্রে তো তা নয়, তারা এটা বলার ভঙ্গি, বাচন ভঙ্গি। তো কোনো এক সময় অর্থে আমরা ব্যবহার করতে পারি ওয়ান্স আপন আ টাইম। নেক্সট, সে নিজের মুখে ক্রিম লাগাচ্ছিল, শি ওয়াজ অ্যাপ্লাইং ক্রিম ড্যাশ হার ফেস। এবারে কেউ বলবে অন, কারণ শরীরের অঙ্গের আগে আমরা অন বসাই। কেউ বলতে পারে অন টু, কেউ বলতে পারে আপন, কারণ যেখানে অন বসাই সেখানে আপনও বসাতে পারি। আবার কেউ বলতেই পারে অন টু, তার কারণ আগে ক্রিম যখন লাগাচ্ছিল তখন তাতে মুভমেন্ট ছিল, তারপরে ক্রিম লাগানো হয়ে গেল, তাতে স্থির হয়ে গেল। এবার কোনটা হবে? এই জায়গাগুলো কিন্তু কনফিউজিং। তার জন্যই যদি গ্রামাটিক্যালি প্রপারলি যেতে হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এই অন টু আনসারটা। কিন্তু অনেক ইংরেজি সিনেমাতে অনেক নেটিভ স্পিকার্সরা অন টু এখানে ব্যবহার করে না, সিম্পলি তারা বলে দেয় শি ওয়াজ অ্যাপ্লাইং ক্রিম অন হার ফেস অর আপন হার ফেস। তো তিনটেই সঠিক উত্তর হতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নেক্সট, আমি টেবিলের ওপর কলমটি রেখে দিয়েছিলাম, আই কেপ্ট দ্য পেন ড্যাশ দ্য টেবিল। কি হতে পারে? অন হতে পারে, আপন হতে পারে, আবার অন টুও হতে পারে। এক্ষেত্রেও একই, আমি ওপরে রেখেছিলাম অন, যেখানে অন হবে সেখানে আপন, আর রাখছি একটা জায়গা থেকে মুভমেন্ট করে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখছি, স্পর্শ করাচ্ছি, সেক্ষেত্রে অন টু হতে পারে। তিনটেই সঠিক উত্তর। আচ্ছা, 4 নম্বর উদাহরণ, এই উদাহরণটা সবচেয়ে ইন্টারেস্টিং। ডান দিক ধরে চলো। একটু আগে আমরা ডান দিক বাম দিকের জন্য শিখেছি অন দ্য লেফট, অন দ্য রাইট। এখানে কি হবে তাহলে? কিপ ড্যাশ দ্য রাইট, কি লিখবো? কিপ অন দ্য রাইট? না, এই ধরনের বাক্যের ক্ষেত্রে পার্টিকুলারলি হবে কিপ টু দ্য রাইট। এইটা এর নিয়ম, কিছু করার নেই, এটা এক্সেপশনাল, এইভাবেই এই বাক্যগুলো চলে আসছে। তো মোটামুটি যেটা বোঝা গেল, তাহলে বোঝা গেল যে কখন অন ব্যবহার করব, কখন অন টু ব্যবহার করব, কখন আপন ব্যবহার করব, এবং তার সঙ্গে আশা করি ধারণাটি পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।